দর্শক, এই মুহূর্তে আমরা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যেতে চাই। সেখানে কথা বলছেন গণমাধ্যম কর্মীদের সামনে চিফ প্রসিকিউটর। আমরা সরাসরি যুক্ত হচ্ছি। আমি চিফ প্রসিকিউটর হিসেবে আমার টিমের প্রতি এবং তদন্ত সংস্থা সকলের প্রতি আমি ধন্যবাদ জানাচ্ছি তাদের এই পরিশ্রম এবং তাদের এই ত্যাগের জন্য। আমরা যে মামলাটিতে আজকে ফর্মাল চার্জ দাখিল করে যেটার ভিত্তিতে আদালত অপরাধ বিচারার্থে আমলে গ্রহণ করেছেন সেটি হচ্ছে জুলাই 5ই আগস্টে রাজধানীর চানখার পুল এলাকায় 6 জন তরুণকে যারা মার্চ টু ঢাকা কর্মসূচির অংশ হিসাবে ঢাকা শহরে প্রবেশ করে তারা এই জুলাই বিপ্লবকে সফল করার জন্য এসেছিলেন, তাদেরকে খুব কাছ থেকে চাইনিজ রাইফেলের গুলির মাধ্যমে পুলিশ হত্যা করেছে। আজকে যাদের বিরুদ্ধে বিচারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে তারা হচ্ছেন ঢাকা মহানগরীর ডিএমপির যে সাবেক পুলিশ কমিশনার হাবিবুর রহমান সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা 8 জনের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। কারণ হলো এই ঘটনার সাথে যারা যারা সম্পৃক্ত তাদেরকে আমরা এখানে আসামি করেছি। এই ঘটনায় অনেক পুলিশ হয়তো জড়িত ছিল, সবাইকে কিন্তু আমরা আসামি শ্রেণীভুক্ত করি নাই। এটার যুক্তি হচ্ছে যে যারা সরাসরি চাইনিজ রাইফেল ব্যবহার করে মানুষকে হত্যা করেছে, ভিডিও ফুটেজে যাদেরকে আইডেন্টিফাই করা গেছে তাদেরকে আমরা বিচারের জন্য সোপর্দ করেছি। পাশাপাশি তাদের যারা সুপিরিয়র কমান্ডার ছিল অর্থাৎ ঢাকা মহানগরীর পুলিশ কমিশনার হাবিবুর রহমান, সুদীপ কুমার এবং ইমরুল, এই সমস্ত যারা সরাসরি নির্দেশ দিয়ে মানুষকে হত্যা করেছিলেন, যারা উপস্থিত থেকে নির্দেশনা দিয়েছেন, যারা পাশে থেকে ফ্যাসিলিটেট করেছেন, এই সমস্ত লোকদেরকে আমরা বিচারের জন্য আজকে সোপর্দ করেছি। এই মামলাতে বিভিন্ন ডকুমেন্ট আমরা দাখিল করেছি। শেখ হাসিনার পক্ষ থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছিল লিথাল ওয়েপন ব্যবহারের, সেই ভয়েস শেখ হাসিনা বিভিন্ন ব্যক্তির সাথে কনভারসেশনের মাধ্যমে যে শক্তি প্রয়োগ, লিথাল ওয়েপন ব্যবহার করে বিক্ষোভকারীদেরকে হত্যা করার যে নির্দেশ দিয়েছিলেন সেগুলো আমরা এখানে দাখিল করেছি। কিন্তু তাকে এই মামলাতে সরাসরি আসামি করা হয়নি, কারণ তার বিরুদ্ধে সেপারেটভাবে চার্জশিট দাখিল হয়েছে এবং সেখানে তার বিরুদ্ধে আলাদাভাবেই আনুষ্ঠানিক অভিযোগ অর্থাৎ ফর্মাল চার্জ দাখিল করা হবে। এটা ছিল আজকের প্রসিডিংস। এর বাইরে শেখ হাসিনা এবং শাকিল আহমেদ নামে আওয়ামী লীগের গাইবান্ধার যে নেতা, যাদের মধ্যে টেলিফোন কনভারসেশনের মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশে সমস্ত এই জুলাই বিপ্লবের যারা মামলা করেছেন, যারা মামলার বাদী হয়েছেন, সাক্ষী হয়েছেন, তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া এবং তাদেরকে হত্যা করার যে নির্দেশনা দিয়েছিলেন, সেই টেলিফোনিক কনভারসেশনটা ভিত্তিতে একটা কন্টেম্পট প্রসিডিংস তার বিরুদ্ধে ড্র হয়েছিল। আজকে সেই কন্টেম্পট প্রসিডিংসেরও ফার্দার শুনানি ছিল। সেটা শুনানি অন্তে আগামী 3রা জুন এটার পরবর্তী আদেশের জন্য ধার্য করা হয়েছে। যে কন্টেম্পট প্রসিডিংসে সাধারণত নোটিশ জারি হওয়ার পরে পত্রিকাতে বিজ্ঞপ্তি দেওয়ার প্রয়োজন হয় না, কিন্তু স্বচ্ছতার স্বার্থে, আন্তর্জাতিক মানদণ্ড রক্ষা করার স্বার্থে কেউ যাতে প্রশ্ন তুলতে না পারেন সে কারণেই এই আসামিদেরকে কন্টেম্পট প্রসিডিংসে হাজির হওয়ার ব্যাপারে পত্রপত্রিকায় দুটো বহুল প্রচালিত পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে তাদেরকে আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ যেটা দিয়েছেন সেটার নোটিফিকেশন আকারে পত্রিকা ছাপার নির্দেশ দিয়েছেন। সেটাও আগামী 3 তারিখে ফার্দার আদেশের জন্য আসবে এবং সেদিন যদি তারা হাজির না হন, তাদের আইনজীবীর মাধ্যমেও যদি জবাব না দেন, তাহলে আদালত এই ব্যাপারে পরবর্তী আদেশ প্রদান করবে। আপনি জুলাই আগস্টের গণহত্যা নিয়ে কিছু কথা বলছেন এবং আওয়ামী লীগের সামগ্রিক 16 বছরের নৃশংসতার ইতিহাস সেটা তুলে ধরেছেন, কী বলতে চেয়েছিলেন? আমরা যেটা বলেছি, আওয়ামী লীগের জন্ম থেকে শুরু করে যতদিন তারা বাংলাদেশের শাসন ক্ষমতায় ছিলেন তাদের পুরো কর্মকাণ্ডের পেছনের ইতিহাসটা তুলে ধরা হয়েছে। প্রথম শাসন আমলে অর্থাৎ 71 সালের পরবর্তী 72 থেকে 75 সময় পর্যন্ত আওয়ামী লীগ বাংলাদেশে যে কর্মকাণ্ডগুলো করেছে, গণতন্ত্রকে হত্যা করা, একদলীয় শাসন কায়েম করা, নির্বাচন ব্যবস্থাকে সেই সময় 72-73 সালের নির্বাচন ব্যবস্থাকে কীভাবে ধ্বংস করেছিল, কীভাবে 30,000 জাসদ কর্মীকে রক্ষী বাহিনী গঠনের মাধ্যমে হত্যা করা হয়েছিল, সেই সময়ে মুজিব বাহিনী, রক্ষী বাহিনী কীভাবে একটা আতঙ্কে পরিণত হয়েছিল, এই ইতিহাস আমরা তুলে ধরেছি। দ্বিতীয় পর্যায়ে এসে 2009 থেকে 2024 পর্যন্ত সময়ে আওয়ামী লীগ কীভাবে ক্রমান্বয়ে একটার পর একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে, বিচার ব্যবস্থাকে ধ্বংস করা, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা, অর্থ ব্যবস্থাকে ধ্বংস করা, দুর্নীতিটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া, গুম খুনকে একটা কালচারে পরিণত করা, মানুষের ভয়েসকে কিভাবে সাইলেন্ট করে দেওয়া যায় সেটার জন্য গুম খুন, ডিজিটাল নিরাপত্তা আইনকে কিভাবে ব্যবহার করা হয়েছে, প্রতিরক্ষার দিক থেকে বাংলাদেশে ধ্বংস করার জন্য পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনীর চৌকস অফিসারদেরকে হত্যা করা এবং প্রতিরক্ষা বাহিনীর মেরুদণ্ডকে ভেঙে দেয়া,
ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী লোকেরা যাতে ভয়েস রেজ করতে না পারে শাপলা চত্বরের গণহত্যার মাধ্যমে তাদেরকে সাইলেন্ট করেছে। এইভাবে এই পেছনের পটভূমিকাটা তুলে আনা হয়েছে এই মামলাতে, কারণ এই মামলায় এই পটভূমিটা অসম্ভব রেলেভেন্ট এবং গুরুত্বপূর্ণ। এরপরে জুলাই আগস্টের পুরো পটভূমিটা তুলে ধরা হয়েছে, কিভাবে কোটা বিরোধী আন্দোলনটা শুরু হয়েছিল, কোটা বিরোধীর থেকে কিভাবে বৈষম্য বিরোধী আন্দোলনে এটা রূপান্তর ঘটলো, এবং বৈষম্য বিরোধী আন্দোলনের উপরে সরকার কী ধরনের দমনপীড়ন চালিয়ে এই সিভিলিয়ান একটা পপুলেশনকে পারসিকিউশনের মাধ্যমে, মার্ডারের মাধ্যমে এবং অন্যান্য পদ্ধতিতে নির্যাতনের মাধ্যমে, আক্রমণের মাধ্যমে কিভাবে এটাকে একটা গণহত্যায় পরিণত করা হলো। জেনোসাইডের সংজ্ঞায় গণহত্যা না, বাংলাদেশের প্রচলিত বাংলা ভাষায় গণহত্যা বলতে যা বোঝায় সেই গণহত্যার মাধ্যমে এই ছাত্র জনতাকে যেভাবে নির্মূল করার চেষ্টা করা হয়েছে, যেভাবে আক্রমণ করা হয়েছে, সেই পটভূমি আমরা তুলে এনেছি। এবং সেটার পেছনে দল হিসাবে আওয়ামী লীগ, জোট হিসেবে 14 দল, অঙ্গ সংগঠন হিসেবে আওয়ামী লীগের ছাত্রলীগ, যুবলীগ এবং অন্যান্য সংগঠনসমূহের কথা আমরা তুলে এনেছি। রাষ্ট্রীয় বাহিনী হিসাবে পুলিশ, বিজিবি এবং র্যাব এবং অন্যান্য গোয়েন্দা সংস্থাসমূহ তারা কে কীভাবে এখানে ভূমিকা পালন করেছে, তাদের কি দায়, সেগুলোর কথা এখানে তুলে আনা হয়েছে। প্রমাণ হিসাবে ডিজিটাল যত এভিডেন্স আছে, ভিডিও ফুটেজ, অডিও ফুটেজ, ডকুমেন্টারি এভিডেন্স, জাতীয় আন্তর্জাতিক সংস্থার বিভিন্ন ডকুমেন্টারি রিপোর্ট সব কিছু, এবং যারা প্রত্যক্ষদর্শী, যারা ভিকটিম, তাদের বক্তব্য, তাদের জবানবন্দি, তাদের শরীর থেকে রক্ষিত বুলেট, সব কিছুকেই আলামত হিসাবে এখানে আনা হয়েছে। অর্থাৎ ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটির অভিযোগ প্রমাণ করার জন্য জাতীয় ও আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে যত প্রমাণ প্রয়োজন এবং যে প্রমাণগুলোর মাধ্যমে অপরাধীদের অপরাধ প্রমাণ করতে যত স্ট্যান্ডার্ড দিয়ে বিচার করা হোক, যাতে কোনো স্ট্যান্ডার্ডেই এই বিচারটি ফেইল না করে, সেই মানের এভিডেন্স আমরা আদালতে দাখিল করেছি।